আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। কোনো আসামিকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না, হাইকোর্টের আদেশ স্থগিত আপিল বিভাগে। সিসির সঙ্গে বৈঠকে জামাত, আলোচনায় নির্বাচন ইস্যু। আপিল বিভাগের রায়, সারোয়ার আলমগীরের সংসদে যেতে বাধা নেই। সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোসাইন। এবার সয়াবিন তেলেও মাইক্রোপ্লাস্টিক, লিটারে মিলল প্রায় ৫৪,০০০ কণা। হবিগঞ্জে এনসিপি বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি। এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য। রাশেদ খান। ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৩, মামলা ৩০। ঘুষের ভিডিও ভাইরাল, বদলি হলেন নগরকান্দার ভূমি কর্মকর্তা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কার। আমিরাতে ভিসা সংকটে বিপাকে বাংলাদেশিরা, বাতিলের তালিকায় প্রায় ৫,০০০ কর্মী। মোদিকে নিয়ে পোস্টে দিল্লি পুলিশের নোটিশ। এবার ইরাকে একযোগে হামলা চালালো যুক্তরাষ্ট্র, সৌদি আরব, নিহত অন্তত ৮। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সুনির্দিষ্ট মামলা ছাড়া কোনো আসামিকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কাউকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার করা যাবে না বলে আদেশ দেন। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে রুলও জারি করেন হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বুধবার সকাল ১১টায় রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিসি সহ নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। চট্টগ্রাম ২ আসনে নির্বাচিত ও শপথ নেওয়া সংসদ সদস্য সারোয়ার আলমগীরের জাতীয় সংসদ অধিবেশনে যোগদান দিতে বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সারোয়ার আলমগীরের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নুরুল আমিন। তিনি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন এ সংক্রান্ত নিষেধাজ্ঞা চান। আবেদনের উপর ২৭ ও ২৮ জুলাই ২ দিন শুনানি নিয়ে আদেশের দিন ঠিক করেন আপিল বিভাগ। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন। বুধবার ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এনএসআইতে দায়িত্ব পালনকালে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। রাজধানীর বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা বোতলজাত ও খোলা সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। এক যৌথ গবেষণায় দেখা গেছে প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩,৯২২টি ক্ষুদ্র প্লাস্টিক কণা রয়েছে। বিশেষ করে বোতলজাত তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে দূষণের মাত্রা আরও বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গবেষকদের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে প্রকাশিত হয়েছে। হবিগঞ্জ পৌর এলাকার এনসিপি বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এর নির্দেশনা দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময় ও একই স্থানে
শান্তি প্রতিষ্ঠার সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। ফলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কটূক্তি করার অভিযোগে তুলে তিনি বলেছেন, এমন আচরণের পরও স্থানীয় মানুষ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করছে না, এটি তাদের সৌভাগ্য। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানীর বিভিন্ন থানা ও বিভাগে পরিচালিত বিশেষ অভিযানে গত 24 ঘন্টায় 503 জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মোট 30টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ 122 জন, মতিঝিল বিভাগে 82 জন, তেজগাঁও বিভাগে 74 জন, উত্তরা বিভাগে 69 জন, ওয়ারী বিভাগে 41 জন, গুলশান বিভাগে 38 জন, লালবাগ বিভাগে 35 জন এবং রমনা বিভাগে 34 জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ 8 জনকে গ্রেফতার করে। অভিযানে উদ্ধার করা হয়েছে 107 কেজি গাঁজা, 25 পিস ইয়াবা, 8 ভরি 13 আনা 5 রতি ওজনের স্বর্ণালংকার, 9টি মোবাইল ফোন, 2টি পুরনো মোটরসাইকেল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা শুরু করেছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী সারোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে দণ্ডিত এক বাংলাদেশিকে ইতালি থেকে বহিষ্কার করেছে দেশটির প্রশাসন। মঙ্গলবার ভেনিস বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে তাকে বাংলাদেশে পাঠানো হয়। ইতালির রাষ্ট্রীয় পুলিশের ওয়েবসাইটে ও স্থানীয় সংবাদ মাধ্যম ইল গোরিসিয়ানো এ তথ্য নিশ্চিত করেছে। তবে আদালতের গোপনীয়তার নীতির কারণে পুলিশ তার পরিচয় প্রকাশ না করলেও স্থানীয় প্রবাসী সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম মাসুম মিয়া। তার বাড়ি নরসিংদী জেলার বিলাবো উপজেলার চল্লাবাজ এলাকায়। তিনি প্রায় 15 বছর ধরে ইতালির গোরিসিয়া প্রদেশের মনফালকন এলাকায় একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই অনেক কর্মীর ভিসা বাতিল হয়ে যাওয়ার ঘটনায় ছুটিতে দেশে থাকা এবং কর্মস্থলে ফিরতে ইচ্ছুক হাজারো প্রবাসী অনিশ্চয়তায় পড়েছেন। প্রাপ্ত তথ্যমতে ইতিমধ্যে প্রায় 5,000 বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বলে জানা গেছে। নোয়াখালীর আবুধাবি প্রবাসী তাহের হোসেনও এমন পরিস্থিতির শিকার হয়েছেন। 8 বছর ধরে একটি লন্ড্রি প্রতিষ্ঠানে কর্মরত তাহের 1 মাসের ছুটি কাটিয়ে আবুধাবিতে ফিরলেও ইমিগ্রেশনে গিয়ে জানতে পারেন তার কর্মভিসা বাতিল হয়ে গেছে। ফলে তাকে দেশে ফেরত পাঠানো হয়। তাহের বলেন, 2 বছর পর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কাজে ফিরতে গিয়ে বিমানবন্দরেই জানতে পারি আমার ভিসা বাতিল। এখন কিভাবে সংসার চালাবো, ঋণ শোধ করব, কিছুই বুঝতে পারছি না। ভারতের শিক্ষার্থী বিক্ষোভকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। নোটিশ পাওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কয়েকটি সংবাদ মাধ্যমের এক্স অ্যাকাউন্টও রয়েছে। দিল্লি পুলিশের তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এক্স অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ভাষায় পোস্ট করা হয়েছে সেগুলোর ব্যবহারকারীদের পরিচয় শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে। তবে ঠিক কয়টি অ্যাকাউন্টের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। ইরাকে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর চালানো যৌথ এই হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন ও রিয়াদ। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় নিহত 8 জন দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদস্য। নিনেভেহে পিএমএফ-এর কমান্ড জানিয়েছে হামলায় আরও 4 সদস্য আহত হয়েছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
আল্লাহ হাফেজ।